স্টাডি ইন জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড ইউনিটের যে পোর্শনটা রয়েছে ওখানে পৃথিবীর উৎপত্তি এবং অভ্যন্তরভাগ সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা পৃথিবীর উৎপত্তির যে পোর্শনটা রয়েছে ওই উৎপত্তির বেশ কিছু কিছু পরিভাষা রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আমরা এখানে জানবো। পরিভাষার মধ্যে কী কী রয়েছে? মহাবিশ্ব, জ্যোতিষ্ক, নীহারিকা, নক্ষত্রলোক, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এবং সবার শেষে পৃথিবীর পরিচয়, অর্থাৎ পৃথিবীর সম্পর্কে কিছু তথ্য আমরা এখানে জানব। প্রথমে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি মহাবিশ্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় থাকে স্পেস। স্পেস মানে আমরা নামটা শুনে বুঝতে পারছি একদম ফাঁকা স্থান। বলা হয়েছে আমাদের যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীকে ঘিরে যে জগৎ রয়েছে সর্বব্যাপী, অর্থাৎ পৃথিবীর বাইরে যে বাকি যে অংশটা রয়েছে সেই অংশটাকে ঘিরে যে জগৎ রয়েছে সেটাকে আমরা বলছি কি মহাবিশ্ব। এর মধ্যে কি কি রয়েছে না, এর মধ্যে রয়েছে অসংখ্য নক্ষত্র রয়েছে, ছায়াপথ রয়েছে, তারপরে রয়েছে গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা এখানে জানবো, যেটাকে দেখতে অনেকটা ঠিক এইরকম, একদম ফাঁকা স্থান, পুরো কোথায় কী রয়েছে কি না রয়েছে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ। প্রথমে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি জ্যোতিষ্ক, যেটাকে ইংরেজিতে বলা থাকে লুমিনারি, LUMINARY, লুমিনারি। এই জ্যোতিষ্ক জিনিসটা কি বলা হচ্ছে, আমাদের যে মহাকাশ আছে সেই মহাকাশে ভাসমান বিভিন্ন আকারের ও আয়তনের বেশ কিছু আলোকবিন্দু রয়েছে, বা কণা রয়েছে, যারা কি করছে, তারা নিজেদের কক্ষপথ বরাবর সবাই প্রদক্ষিণ করে, তো তাদেরকেই আমরা বলবো কি জ্যোতিষ্ক। তাহলে কি হচ্ছে না, আমাদের মহাকাশে যে ভাসমান বিভিন্ন আকারের বা আয়তনের যে আলোকবিন্দু বা কণাগুলি রয়েছে সেগুলো তারা তাদের একটা নির্দিষ্ট কক্ষপথ বরাবর প্রদক্ষিণ করতে থাকে, সেটাকে আমরা বলবো কি জ্যোতিষ্ক। এই জ্যোতিষ্ক 8 ধরনের হয়ে থাকে। কত ধরনের হয়ে থাকে? 8 ধরনের। কি কি রয়েছে? যেমন তোমার হতে পারে হচ্ছে নীহারিকা, 2 নম্বরে হতে পারে নক্ষত্রলোক, 3 নম্বরে রয়েছে ছায়াপথ, 4 নম্বরে রয়েছে গ্রহ, আর গ্রহাণুপুঞ্জকে আমরা একসঙ্গেও বলতে পারি বা আলাদা আলাদা করেও বলতে পারি। আর রয়েছে উপগ্রহ, 7 নম্বরে রয়েছে ধূমকেতু, আর লাস্টে রয়েছে উল্কা। এগুলো সবাই হচ্ছে জ্যোতিষ্কেরই অংশের মধ্যে এরা পড়ছে। প্রথমে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি নীহারিকা, যাকে ইংরেজিতে বলা থাকে নেবুলা। ইংরেজি নামটাও আমাদেরকে প্রত্যেকের পাশাপাশি ইংরেজি নামগুলো মনে রাখতে হবে, অনেক সময় ইংরেজি ওয়ার্ড দিয়েও কোশ্চেন করা হয়ে থাকে। তাহলে নীহারিকা কাকে বলবো? বলা হচ্ছে রাতের আকাশে ভাসমান যে উত্তপ্ত গ্যাসীয় পদার্থটা, যেটা মেঘের মতন দেখতে পাওয়া যায়, মানে ছবিটাকে যদি আমরা দেখি এখানে এরকম মেঘের মতন উজ্জ্বল করে জ্যোতিষ্কটা রয়েছে এবং এটা চার্কের মতন, এবং সেটাকে দেখলে পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশনে তারা কি করতে থাকে? ঘুরতে থাকে, ইস্ট টু ওয়েস্ট ডাইরেকশনে ঘুরতে থাকে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে। এই রকম পূর্ব থেকে পশ্চিমে ঘুরতে থাকা যে জ্যোতিষ্কগুলোকে দেখতে পাওয়া যায় তারাই হচ্ছে কি নীহারিকা। তাহলে নীহারিকাটা কি হচ্ছে না, আমাদের
মহাকাশে যে উত্তপ্ত হালকা গ্যাসীয় পদার্থ উজ্জ্বল চরকির মতন পূর্ব থেকে পশ্চিমে ঘুরতে থাকে, তাদেরকে আমরা জ্যোতিষ্ক বলবো। উদাহরণ কি হতে পারে? আমার হচ্ছে ক্যাটস, আর একটা রয়েছে আন্দ্রোমেদা। এই আন্দ্রোমেদা হচ্ছে আমাদের যে আকাশগঙ্গা রয়েছে, যার মধ্যে আমাদের সূর্যের অবস্থান রয়েছে, সেই আকাশগঙ্গার সব থেকে কাছেরতম নীহারিকা বা নিকটতম নীহারিকা। আকাশগঙ্গার নিকটতম হচ্ছে কে? নীহারিকা হচ্ছে এই আন্দ্রোমেদা। এটা গেল নীহারিকা। এরপর রয়েছে কি? নক্ষত্র লোক, যেটাকে বলা হয় গ্যালাক্সি। ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে অংশটাকে এটাকে বলা হচ্ছে গ্যালাক্সি, এবং যে পথ বরাবর তারা ঘুরছে সেটাকে আমরা ছায়াপথ বলে থাকি। আমরা আসবো বিষয়টা। গ্যালাক্সিটা কি বলা হয়েছে? আমাদের যে মহাকাশ রয়েছে, সেই মহাকাশে অসংখ্য কি রয়েছে? অসংখ্য নক্ষত্র, নীহারিকা, গ্রহাণু বা গ্রহাণুপুঞ্জ, এরা কি করছে? একটি বিশালাকার, এরা সবাই মিলে বিশালাকার মেঘ, যা অবিরাম হচ্ছে কি? বিরামহীনভাবে কি করতে থাকে? পাক খায়। তাকে আমরা বলবো কি? নক্ষত্র বা গ্যালাক্সি। নক্ষত্র বা গ্যালাক্সি। তাহলে এটা গেল আমাদের কি? নক্ষত্র। তাহলে নক্ষত্রলোক বা নক্ষত্রটা জিনিসটা কি? নক্ষত্রলোকটা কীরকম? বলা হয়েছে মহাকাশে যে অসংখ্য নক্ষত্র রয়েছে, নীহারিকা রয়েছে বা গ্রহাণুপুঞ্জ রয়েছে, তারা যখন একটা বিশালাকার মেঘের মতন সৃষ্টি করে অবিরাম পাক খেতে থাকে, তাকে আমরা নক্ষত্র বা গ্যালাক্সি বলবো। এরপর হচ্ছে ছায়াপথ, যেটাকে বলা হয়ে থাকে মিল্কি ওয়ে। কি বলা হয়ে থাকে? মিল্কি ওয়ে। ছায়াপথটা কি? বলা হয়েছে যখন অসংখ্য নক্ষত্র পাশাপাশি অবস্থান করবে বা পাশাপাশি অবস্থান করার ফলে যখন আমরা গভীর রাতে দেখব, তখন গভীর রাতে দেখতে কেমন মনে হবে? যে উত্তর থেকে দক্ষিণে একটি উজ্জ্বল ও স্বচ্ছ সাদা মেঘের মতো একটি পথ বা আলোক বলয় সৃষ্টি করে তাকে আমরা ছায়াপথ বলবো। আমরা কোন ছায়াপথে অবস্থান করি? না, আমাদের যে সূর্য বা সৌর পরিবার, সূর্যটা রয়েছে আকাশগঙ্গা ছায়াপথে। আকাশগঙ্গা ছায়াপথ। আর এই আকাশগঙ্গার নিকটতম নীহারিকা, যেটা আমরা একটু আগেই পড়ে এসেছি, নীহারিকা হচ্ছে আন্দ্রোমেদা। কোশ্চেনটা আছে যে আমাদের সূর্য কোন ছায়াপথের অংশ? আকাশগঙ্গার, বা আকাশগঙ্গার নিকটতম নীহারিকার নাম কি হবে? আন্দ্রোমেদা। তাহলে আমাদের সূর্য হচ্ছে আকাশগঙ্গা যে ছায়াপথ রয়েছে তার একটি নক্ষত্র। এটা গেল বিষয়। এরপর হচ্ছে নক্ষত্র। তাহলে কাকে বলবো? যেটাকে ইংরেজিতে বলা হয় কি? স্টার। নক্ষত্র মানে স্বাভাবিক ব্যাপার, যাদের নিজস্ব আলো থাকবে এবং রাতের আকাশে দেখলে কেমন মনে হবে? মিটমিট করছে বলে মনে হবে, কারণ তাদের নিজস্ব আলো রয়েছে। এবারে সেই আলোটা যখন আমাদের বায়ুমণ্ডল ভেদ করে আসে, তখন বায়ুমণ্ডলের বিভিন্ন প্রবাহজনিত কারণে বা ধূলিকণার অবস্থানের ফলে বা জলবাষ্পের ফলে মিটমিট করতে দেখা যায়, বা মনে হয় যেন মিটমিট করছে, কিন্তু আদৌ সেটা আসলে মিটমিট করে না। তো তাদেরকে আমরা কি বলবো? নক্ষত্র।
যেমন আমাদের সবথেকে নিকটতম নক্ষত্র, আমাদের পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে কে? সূর্য। ঠিক আছে, এই সূর্য এবং তার আশেপাশে অবস্থান সবাইকে নিয়ে বলা যায় কি? সৌর জগৎ বা সোলার সিস্টেম। সোলার সিস্টেম, সৌরজগৎ বা সোলার সিস্টেম জিনিসটা কি? বলা হয়েছে আমাদের সূর্য এবং তার চারপাশে প্রদক্ষিণ করে কারা? গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, তাদের একত্রে নিয়ে যে একটা জগৎ তৈরি করে বা একটা যে বলয় সৃষ্টি করে সেটাকে আমরা কি বলছি? সৌর জগৎ। তাহলে সূর্য এবং তাকে ঘিরে যে সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ বা ধূমকেতু নিয়ে একটা জগৎ সৃষ্টি করে সেটাকে আমরা বলবো কি? সৌর বলয়। ঠিক আছে, এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে গ্রহ, যেটাকে ইংরেজিতে বলা হয় কি? প্ল্যানেট। গ্রহ কাকে বলবো? বলা হয়েছে যেমন আমাদের নক্ষত্রের ক্ষেত্রে কি ছিল? এদের নিজস্ব আলো ও উত্তাপ রয়েছে, কিন্তু মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো ও উত্তাপ কোনোটাই নেই, তারা তাহলে কি করছে না? তারা সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলোয় আলোকিত হয়, তাদেরকে আমরা বলবো কি? গ্রহ। এবারে এই যে গ্রহগুলি যদি আমরা দেখি আমাদের সূর্যের সাপেক্ষে, এখান থেকে আমাদের সূর্য রয়েছে, তারপরে হচ্ছে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন। বোঝা যাচ্ছে না? মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস এবং নেপচুন, এবং এইখানে আমাদের একটা অ্যাস্টেরয়েডের বেল্ট রয়েছে। এই হচ্ছে আমাদের সোলার প্ল্যানেট বা সোলার সিস্টেমের অংশ। তাহলে গ্রহ আমরা কাদেরকে বলছি? যাদের নিজস্ব আলো বা উত্তাপ নেই, তারা সূর্যের আলোয় আলোকিত হয়, তাদেরকে আমরা বলবো কি? গ্রহ। এবারে এখানে আইএইউ, যার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, তারা এই গ্রহগুলিকে দুটি ভাগে ভাগ করেছেন। কিছু গ্রহকে তারা বলছেন কুলীন গ্রহ, আবার কিছু গ্রহকে বলছেন তোমার হচ্ছে কি? বামন গ্রহ। তাহলে কুলীন গ্রহ কোনগুলো আর বামন গ্রহ কোনগুলো? বলা হয়েছে আমাদের যে সৌরজগৎ রয়েছে, সেই সৌরজগতে আমাদের যে সৌর জগৎ রয়েছে, সেই সৌরজগতে মোট 8টি কুলীন গ্রহ রয়েছে। সৌরজগতে কটি কুলীন গ্রহ রয়েছে? 8টি কুলীন গ্রহ। কে কে? যদি আমরা প্রথম থেকে লিখি তাহলে প্রথমে আমাদের আসবে বুধ, তারপরে আসবে শুক্র, তারপরে আসবে পৃথিবী, তারপরে আসবে মঙ্গল। 4টা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 5-এ আসবে বৃহস্পতি, 6-এ আসবে শনি, তারপর আসবে ইউরেনাস, আর সবার শেষে আসবে নেপচুন। তাহলে আমাদের সৌরজগতে 8টি গ্রহের নাম কি কি হলো? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এই 8টার মধ্যে সবথেকে ছোট বা ক্ষুদ্রতম হচ্ছে বুধ। সবথেকে ক্ষুদ্রতম কে?
বুধ, আর সবথেকে বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। তাহলে আমাদের সৌরজগতে 4টি গ্রহ রয়েছে, তাদের মধ্যে সবথেকে ছোট হচ্ছে বুধ এবং সবথেকে বড় হচ্ছে বৃহস্পতি। এবং এই যে কুলীন গ্রহ বা বামন, এটা হলো কুলীন গ্রহ। আর বামন গ্রহ যেটা, বামন গ্রহ রয়েছে 5টি। কি কি না, সেগুলো হচ্ছে প্লুটো, সেরেস, তারপর হচ্ছে হাউমেয়া, প্লুটো, সেরেস, হাউমেয়া, ম্যাকেমা, আর আরেকটা রয়েছে এরিস। এই 5টার মধ্যে এরিস হচ্ছে সবথেকে বৃহত্তম। এই 5টির মধ্যে এরিস হচ্ছে বৃহত্তম এবং সেরেস হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে আমাদের 5টি বামন গ্রহের মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে সেরেস এবং বৃহত্তম হচ্ছে এরিস। আর কুলীন গ্রহের মধ্যে সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে বুধ এবং বৃহত্তম হচ্ছে বৃহস্পতি। এই সমস্ত ছোট ছোট বিষয়গুলোই কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমাদের কুলীন গ্রহ রয়েছে 8টি, বামন গ্রহ রয়েছে 5টি। এরপরে আমাদের এই যে কুলীন গ্রহের বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গলের পরে একটা অ্যাস্টেরয়েডের বেল্ট রয়েছে, যেটা আমরা এইখানে যে ছবিটাতে দেখলাম অ্যাস্টেরয়েডের বেল্ট। তাহলে এখানে রয়েছে, এটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের বুধ, শুক্র, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে মঙ্গল, এটা হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন। এদের মাঝখানে অ্যাস্টেরয়েডের বেল্ট রয়েছে। তো সেই অ্যাস্টেরয়েডের বেল্ট থেকে সূর্যের দিকে যদি আমরা দেখি তাহলে এখানে 4টা রয়েছে, 1, 2, 3, 4টে। কি কি? বুধ, বুধ, এটাকে মুছিয়ে দিই। কে কে রয়েছে? বুধ রয়েছে, শুক্র রয়েছে, পৃথিবী রয়েছে এবং মঙ্গল রয়েছে। এই 4টাকে বলা হয় অন্তস্থ গ্রহ। কে কে রয়েছে এর মধ্যে? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বাইরের যে 4টা রয়েছে, এই বাইরের 4টাকে বলা হয় থাকে বহিস্থ গ্রহ। তাহলে অ্যাস্টেরয়েডের বেল্ট থেকে সূর্যের দিকে যে 4টি গ্রহ রয়েছে, অ্যাস্টেরয়েডের বেল্টের ভিতরের দিকে 4টি রয়েছে, বাইরের দিকে 4টি রয়েছে। ভিতরে 4টিকে বলছি আমরা কি? অন্তস্থ গ্রহ। ভিতরে 4টিকে আমরা বলছি কি? অন্তস্থ গ্রহ, বা ইংরেজিতে বলা হয় এটাকে ইনার প্ল্যানেট। আর এগুলোকে বলা হয় থাকে কি? টেরিস্ট্রিয়াল প্ল্যানেট। আচ্ছা, এগুলোকে বলা হয় আউটার প্ল্যানেট। এইটা গেল আমাদের বিষয়। তাহলে ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহ। এরপরে এখানে আমাদের একটা ছোট্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি? গ্রহাণুপুঞ্জ। গ্রহাণুপুঞ্জ বিষয়টা কি? বলা হয়েছে আমাদের যে মঙ্গল, বৃহস্পতি গ্রহের মাঝখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মঙ্গল এবং বৃহস্পতি, এই দুজনের মাঝখানে এরকম ক্ষুদ্রাতি গ্রহগুলো ছিল। সেই গ্রহ যখন দলবদ্ধভাবে অবস্থান করে সূর্যের চারদিকে ঘুরবে, দলবদ্ধভাবে অবস্থান করে যখন সূর্যের চারদিকে ঘুরবে, তাদেরকে একত্রে আমরা বলবো কি? গ্রহাণুপুঞ্জ। তাহলে গ্রহাণুপুঞ্জটা কি না? মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে যে অসংখ্য ক্ষুদ্র জ্যোতিষ্কগুলি থাকে, তারা যখন দলবদ্ধভাবে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে, সেটাকে আমরা বলবো কি? গ্রহাণুপুঞ্জ। এই গ্রহাণুপুঞ্জকে ইংরেজিতে বলা থাকে অ্যাস্টেরয়েড, ASTEROID। গেল। এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে উপগ্রহ, বলা থাকে কি? স্যাটেলাইট। উপগ্রহ বা স্যাটেলাইট কাকে বলবো? বলা হয়েছে মহাকাশে যে সমস্ত জ্যোতিষ্কের
যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ নেই, তাহলে আলো ও উত্তাপ সেটা তো নেই, তার পাশাপাশি এটা কী করছে, কোনো একটা গ্রহকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে, কোনো একটা গ্রহকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে, তাদেরকে আমরা বলবো কি, উপগ্রহ। তাহলে যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব আলো উত্তাপ নেই এবং তারা সৌরজগতের যে গ্রহগুলি রয়েছে সেই গ্রহগুলিকে, যে কোনো একটা গ্রহকে কেন্দ্র করে তার চারপাশে যখন ঘুরতে থাকবে সেটাকে বলবো কি আমরা, উপগ্রহ। যেমন আমাদের পৃথিবীকে কেন্দ্র করে তার চারদিকে একজন ঘুরতে থাকে, তার নাম হচ্ছে কি, চাঁদ। তাহলে পৃথিবীর উপগ্রহের নাম কি হবে, চাঁদ। পৃথিবীর উপগ্রহের নাম কি হবে, চাঁদ। তার মানে পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে। আর আমাদের বৃহস্পতি, সে তো বড় সব থেকে, সেই বৃহস্পতি রয়েছে 67টি, এবং এই 67টি যে উপগ্রহ রয়েছে তার মধ্যে হচ্ছে গ্যানিমিড হচ্ছে সব থেকে বড় এবং ভারী। গ্যানিমিড হচ্ছে সব থেকে বড় এবং ভারী। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আমাদের পৃথিবীর একটি উপগ্রহ যার নাম হচ্ছে চাঁদ, বৃহস্পতি যেহেতু সে সবচেয়ে বড়, তার মানে বেশি থাকবে, তার রয়েছে 67টি, সেই 67টি উপগ্রহের মধ্যে সব থেকে বড় হচ্ছে গ্যানিমিড। কোশ্চেনটা আসে যে বৃহস্পতির সব থেকে বড় উপগ্রহের নাম কি, তখন হবে কি, গ্যানিমিড। এই হলো আমাদের উপগ্রহ। এরপর আমাদের মূল যেটা বিষয়, পৃথিবী, আর্থ, আমরা সবাই জানি। অর্থাৎ সৌরজগতে যদি আমরা গ্রহগুলোকে সাজাই তাহলে আমাদের প্রথমে ছিল হচ্ছে বুধ ছিল, শুক্র ছিল, তারপরে ছিল পৃথিবী, তারপরে ছিল মঙ্গল, তারপরে ছিল স্ট্রেটের বেল্ট, তারপরে ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, আর এইখানে ছিল আমাদের হচ্ছে সূর্য। তো এইরকমভাবে তারা অবস্থান করছে, সিরিয়ালিতে অবস্থান করে না, আমরা সাজিয়ে জাস্ট লিখেছি। তাহলে প্রথমে আছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এদেরকে যদি আমরা আয়তনের দিক থেকে যাই, মানে সব থেকে বড় হবে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, তারপরে হবে আমাদের পৃথিবী। তার মানে আয়তনের ভিত্তিতে পৃথিবী হচ্ছে 5 নম্বর, এটা আমাদের আসবে বিষয়টা। আর যদি অবস্থানের ভিত্তিতে, তাহলে বুধ হচ্ছে 1 নম্বর, শুক্র হচ্ছে 2 নম্বর, পৃথিবী হচ্ছে 3 নম্বর, আর অবস্থানের সাপেক্ষে পৃথিবী রয়েছে 3 নম্বরে। এই দুটো জিনিস আমাদের আবার পরে আসবে, আমরা শুধু জাস্ট এখন জেনে রাখলাম, কারণ কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে প্রয়োজন হবে। আমরা প্রথমেই এখানে জেনে নিয়েছিলাম আমাদের যে কুলীন গ্রহগুলি রয়েছে তাদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে বুধ এবং সব থেকে বড় হচ্ছে বৃহস্পতি। তাহলে বড় থেকে ছোটোর আকারে যদি যখন আমরা সাজাবো তখন যেটা আমরা এখানেই পেলাম, প্রথমে হবে বৃহস্পতি, তাই তো, তারপরে হবে শনি, ইউরেনাস, নেপচুন এবং পৃথিবী। পৃথিবী হবে 5 নম্বরে, ঠিক আছে। তাহলে আমাদের বৃহত্তম হচ্ছে বৃহস্পতি, ক্ষুদ্রতম হচ্ছে বুধ, আর পঞ্চম স্থানে রয়েছে আমাদের পৃথিবী। এটা আমাদেরকে মনে রাখতে হবে। বলা আছে পৃথিবী যে রয়েছে তার আয়তন হচ্ছে প্রায় 1,08,155 বর্গ কিমি। তাহলে পৃথিবীর আয়তন কত, 1,08,155 বর্গ কিলোমিটার হয়েছে। এরপরে আসবে পৃথিবীর ক্ষেত্রফল। পৃথিবীর ক্ষেত্রফল কত বলা হয়েছে, প্রায় 50, বারবার বাংলায় লেখা হয়ে যাচ্ছে, 50,97,49,327 বর্গ কিমি, যেটাকে প্রায় হিসেবে ধরা হয় 51 কোটি বর্গ কিমি।
তাহলে পৃথিবীর মোট ক্ষেত্রফল কত? প্রায় 51 কোটি বর্গ কিমি। এরপরে আসবে তার ব্যাস। পৃথিবীর গড় যে ব্যাসটা, সেই গড় ব্যাস হচ্ছে 12,735.5 কিলোমিটার, যেটাকে ধরা হয় কত? প্রায় 12,800 কিমি। তাহলে পৃথিবীর গড় ব্যাস আমরা ধরে থাকি 12,800 কিমি। আর ব্যাসার্ধ তোমার 6367.75 কিমি, যেটাকে প্রায় হিসেবে ধরা হয় 6,400 কিমি। তাহলে পৃথিবীর ব্যাস হচ্ছে প্রায় 12,800 কিমি এবং পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে প্রায় 6,400 কিমি। এবং সর্বপ্রথম তোমার বা এরাটোস্থিনিস যে মতবাদটা দিয়েছিলেন এটার সম্পর্কে, এরাটোস্থিনিস যে মতবাদটা দিয়েছিলেন তার মতে ব্যাস হচ্ছে 14,715.91 কিমি। এটা এরাটোস্থিনিসের মতবাদ। এরপরে আসবে আমাদের পৃথিবীর পরিধি। পৃথিবীর পরিধি বলা হয়েছে যেটা ধরা হয়ে থাকে, প্রায় আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে 40,000 কিমি, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে কত? 40,025.91 কিমি, যেটাকে আমরা ধরে থাকি কত? প্রায় 40,000 কিমি। কারণ কিছু কিছু জায়গায় বেশ কিছু মতান্তর রয়েছে বলে আমরা এইগুলোকে ধরে থাকি। তাহলে পৃথিবীর পরিধি হচ্ছে 40,000 কিমি। এরপর রয়েছে সূর্য থেকে অবস্থানের ভিত্তিতে যদি আমরা দেখি, সূর্য থেকে অবস্থানের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে কি হবে? আমরা প্রথমেই পড়েছিলাম, প্রথমে আমাদের সূর্য থাকে, সূর্যের পরে ছিল বুধ, তারপরে ছিল শুক্র, তারপরে ছিল পৃথিবী। তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তাহলে অবস্থানের ভিত্তিতে সূর্য থেকে পৃথিবী কত নম্বরে রয়েছে? 3 নম্বরে রয়েছে। এবং সূর্যের সবথেকে কাছের তাহলে কি হবে? বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, পৃথিবী হচ্ছে 3য় নম্বরে এবং সবার থেকে দূরে লাস্টে কি ছিল? আমাদের নেপচুন। তাই আমাদের নেপচুন হয়ে যাবে সবথেকে দূরতম গ্রহ। সবচেয়ে কাছের হচ্ছে বুধ, দূরতম হচ্ছে নেপচুন, আর পৃথিবী রয়েছে আমাদের 3 নম্বরে। এবং এই পৃথিবীর নিকটতম, সবথেকে নিকট, এদিকে পৃথিবী রয়েছে, এদিকে মঙ্গল রয়েছে, এর সবথেকে নিকটতম হচ্ছে শুক্র। নিকটতম কে রয়েছে? শুক্র গ্রহ। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে কি? শুক্র গ্রহ। যে কারণের জন্য পৃথিবীর যমজ ভাই হচ্ছে শুক্র। পৃথিবীর যমজ ভাই কাকে বলা হয়? শুক্রকে। আমরা সবাই জানি পৃথিবী তার কক্ষের সঙ্গে 23.12 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, আর এদিকে থেকে 66.12 ডিগ্রি। আমাদের আছে এটা অক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করেছে? অর্থাৎ মেরু রেখা বা অক্ষ উত্তর রেখার সঙ্গে 23.12 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে। এরপর আছে আমাদের যত সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তাদের মধ্যে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় পৃথিবীতে। কেন পাওয়া যাচ্ছে পৃথিবীতে? না, কারণ তার পিছনে বেশ কিছু বিষয় রয়েছে, সেটা সম্পর্কে আমরা জানবো, সেটা আমাদের পরে রয়েছে। এরপরে আসছে আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ ছিল তাদের মধ্যে সবথেকে উষ্ণতম হচ্ছে শুক্র। তাহলে উষ্ণতম গ্রহকে শুক্র। তাহলে উষ্ণতম যদি শুক্র হয় তাহলে শীতলতম কে হবে? শীতলতম হচ্ছে ইউরেনাস, যার তাপমাত্রা থাকে -216 ডিগ্রি সেলসিয়াস, আর তাপমাত্রা এর বেশি থাকে হচ্ছে 465।
ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র এবং শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। এবং আমরা একটু আগেই বলেছি যে আমাদের প্রাণের অস্তিত্ব কেবলমাত্র কোথায় রয়েছে? আমাদের পৃথিবীতে। কেন না, কারণ পৃথিবীতে অনুকূল পরিবেশ রয়েছে। অনুকূল পরিবেশ মানে বেশি তাপমাত্রাও নেই বা কম তাপমাত্রা নেই। যে উদ্ভিদ বা প্রাণী বসবাস করবে তাদের বসবাসের জন্য প্রয়োজনীয় যে তাপমাত্রা, অনুকূল পরিবেশ একমাত্র কোথায় পাওয়া যাচ্ছে? পৃথিবীতে। তাই এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এবং এই পৃথিবীর গড় যে তাপমাত্রা সেটা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা বর্তমানে হয়ে গেছে 17 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। এছাড়াও আমাদের পৃথিবীতে যে বিভিন্ন রকমের তো গ্যাসের সমারোহ রয়েছে, সেই গ্যাসের মধ্যে আমাদের সবথেকে প্রাণদায়ী গ্যাস হচ্ছে কি? O2 বা অক্সিজেন। সেই অক্সিজেন রয়েছে 21%। তাহলে আমাদের অক্সিজেনের কোনো ঘাটতি হচ্ছে না। বা আমাদের সমুদ্র তলদেশ থেকে বিভিন্ন রকমের যে ক্ষেত্রফল সাপেক্ষে স্থলভাগটা বেশি রয়েছে তার দিক থেকে অবস্থানের ক্ষেত্রে সুবিধা হয়েছে। বা আমাদের জীবমণ্ডলের অবস্থানের বা জীবমণ্ডলের তাদের যে জীবনচক্র রয়েছে, সেই জীবনচক্র সম্পূর্ণ করার জন্য যে পরিবেশ, সেটাও কেবলমাত্র আমাদের পৃথিবীতেই লক্ষ্য করা যায়, যে কারণের জন্য আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে। এরপরে আসছে পৃথিবীর আবর্তন। পৃথিবী আবর্তন কীভাবে করছে? বলা হয়েছে আমাদের সৌরজগতের যতগুলি গ্রহ রয়েছে পৃথিবী সহ, পৃথিবী +6 মানে পৃথিবীকে নিয়ে 6টি, তারা কি করছে? সবাই পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। কিন্তু সমস্যা এখানে একটাই, শুক্র সে ঠিক উল্টোটা করে। সে কি করে না, সে আবর্তন করে পূর্ব থেকে পশ্চিমে। আর সবার থেকে বিপরীতে যে যায় সে হচ্ছে ইউরেনাস। সে করে থাকে হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে। মানে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বুধ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, গেল। শুক্রটা করছে ঠিক উল্টো দিকে, পূর্ব থেকে পশ্চিমে। কারণ আমরা যদি ডাইরেকশন দেখি, আমাদের উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট আর এদিকে হচ্ছে ওয়েস্ট। এবারে বিষয়টা যেটা হয়েছে কি না, আমাদের সবাই করছে তাহলে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। আর শুক্র করছে ঠিক উল্টো দিকে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে, মঙ্গলও পশ্চিম থেকে পূর্ব দিকে, বৃহস্পতিও পশ্চিম থেকে পূর্ব দিকে, শনিও পশ্চিম থেকে পূর্ব দিকে। আর ইউরেনাস করছে উত্তর থেকে দক্ষিণে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে, উত্তর থেকে দক্ষিণে। মানে সে এইরকমভাবে ঘুরছে, সেইরকমভাবে ঘুরছে। আর এও করছে দিক থেকে এদিকে। তার মানে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে থেকে শুক্র আর ইউরেনাস এদের দুজনকে বাদ দিলে বাকি সবাই ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশনে ঘুরছে। শুক্র করছে ইস্ট টু ওয়েস্ট, আর ইউরেনাস সে করছে সাউথ টু নর্থ। এই হচ্ছে এদের প্রদক্ষিণের বিষয়। এরপরে আমরা আবর্তন কালগুলোর সম্পর্কে দেখে নিব একটু। বলেছে আমাদের সৌরজগতে যতগুলো গ্রহ ছিল তার মধ্যে সব থেকে বড় ছিল হচ্ছে কে?
বৃহস্পতি, কিন্তু এই বৃহস্পতি সবচেয়ে কম সময়ে আবর্তন করে, কম সময়ে সে কী করছে, আবর্তন করছে। আচ্ছা, আবর্তন আর পরিক্রমণ দুটো জিনিস আলাদা রকম। আবর্তন হচ্ছে যখন নিজেই নিজের চারদিকে ঘুরবে সেটাকে আমরা আবর্তন করব। পরিক্রমণ হচ্ছে কাউকে কেন্দ্র করে যখন কারো চারদিকে ঘোরা হবে তখন সেটাকে আমরা বলবো কি, পরিক্রমণ। তো বৃহস্পতি সব থেকে কম সময় আবর্তন করে, তাহলে বেশি সময় কার লাগে না, বেশি সময় লাগে যে আর সে হচ্ছে শুক্র। তাহলে সব থেকে কম সময় আবর্তন করে হচ্ছে বৃহস্পতি এবং সবচেয়ে বেশি সময় আবর্তন করে সে হচ্ছে কি, নেপচুন। আর পরিক্রমণের ক্ষেত্রে পরিক্রমণ যেটা বললাম যে যখন কাউকে কেন্দ্র করে কাউকে কেন্দ্র করে যখন তার চারদিকে কেউ ঘুরবে সেটাকে আমরা বলবো কি, পরিক্রমণ। তো সেই পরিক্রমণের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে না, সবচেয়ে বেশি যার সময় লাগে সে হচ্ছে নেপচুন, সবচেয়ে বেশি সময় লাগে নেপচুন। আর সবচেয়ে কম লাগে যার সে হচ্ছে কি, বুধ। কেন? কারণ বুধ কাছেই রয়েছে, সে চট করে ঘুরে চলে আসছে। সবচেয়ে যেহেতু কম সময়ে বুধ সূর্যের চারদিকে ঘুরছে সেই জন্য এটাকে বলছে কি, দ্রুততম গ্রহ। দ্রুততম গ্রহ। তাহলে দ্রুততম গ্রহ কাকে বলবো আমরা, বুধকে। পৃথিবী এবং মঙ্গলের, পৃথিবী ও মঙ্গল এদের দুজনের প্রায় সমান সমান। পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তার আবর্তন করতে সময় লাগে হচ্ছে কতক্ষণ, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। তাহলে পৃথিবীর আবর্তনের সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড এবং পরিক্রমণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় যেটা হচ্ছে যে শুক্র গ্রহের তার 1 বছরের চেয়ে 1 দিন বড় হয়। মানে সে তো সূর্যকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে, সো নিজেই নিজের চারদিকে একবার ঘোরার আগেই পৃথিবীর চারদিকে সে আগে ঘুরে আসে। ঠিক আছে, নিজেই নিজের চারদিকে ঘোরাটাকে আমরা বলছি আবর্তন, আর সূর্যের চারদিকে ঘুরে আসাটাকে বলছি আমরা পরিক্রমণ। তো সে নিজেই নিজের চারদিকে এক পাক ঘোরার আগেই সূর্যের চারদিকে এক পাক ঘুরে আসে, যে কারণে যেন বলা হয়েছে 1 বছরের চেয়ে 1 দিন বড় হয় শুক্রের। এই গেল আমাদের মোটামুটি করে বিষয়। এরপরে আমাদের পৃথিবীর উৎপত্তি বা কীভাবে সৃষ্টি হয়েছে তার সম্পর্কে কান্ট এবং ল্যাপ্লাসের মতবাদ আমরা পরের ক্লাসে জানব। আজকে কেমন কি লেগেছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।